হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব ছায়া পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভেক্টরকে নিয়ে। তো মূলত তোমরা এই চ্যাপ্টারটি ছায়া পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর বইয়েতে ডিটেলসে তো পাবেই, তবে আমার এখনকার ক্লাস কিন্তু তোমাদের বিষয়বস্তু সম্পর্কে আরও গভীরে কিন্তু বুঝতে সাহায্য করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক এখনকার ক্লাসে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছি। মূলত এখনকার ক্লাসে আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র আর ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্রসমূহ অর্থাৎ এই সামান্তরিক সূত্রের সাহায্যেই কিছু স্পেশাল কেস, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা এখন কি আলোচনা করছি। তো চলে আসি প্রথমে ভেক্টরের সামান্তরিক সূত্র। আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ভেক্টর বীজগণিতের সাহায্যে আমরা ভেক্টরগুলোকে যেমন যোগ করছিলাম, তখন আমরা মেনলি চারটে সূত্রের সাহায্যে যোগ করব বলেছিলাম। একটা হচ্ছে ত্রিভুজ সূত্র, 2 নম্বর সামান্তরিক সূত্র, 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র, আর 4 নম্বর হচ্ছে ভেক্টর বিভাজনের মাধ্যমে সংযোজন প্রসেস, কি তাই তো? তার মধ্যে প্রথমটি আমরা বলেছিলাম কি না, ত্রিভুজ সূত্র বলেছিলাম। এখন আমরা চলে আসবো সামান্তরিক সূত্রে চলে আসবো। তাহলে সামান্তরিক সূত্রে আসার আগে আমরা দেখে নেব যে সামান্তরিক সূত্র আমরা ব্যবহার করব কখন বা কেন। দেখো, ত্রিভুজ সূত্রের সাহায্যে ভেক্টর যোগ করার সময় নিশ্চয়ই কোনো ডেফিসিয়েন্সি ছিল, যার জন্য আমাদের সামান্তরিক সূত্রকে কিন্তু কি আনতে হয়েছিল। কি সেই ডেফিসিয়েন্সি ছিল? দেখো, ত্রিভুজ সূত্রের সাহায্যে দুটো ভেক্টরকেই যোগ করা যেত। সামান্তরিক সূত্রেও কিন্তু ওই দুটো ভেক্টরকেই যোগ করা যাবে, কিন্তু ত্রিভুজ সূত্রে যে দুটো ভেক্টরকে যোগ করা যেত সেই দুটো ভেক্টর কেমন ছিল একটুখানি আগে দেখে নিই। আর সামান্তরিক সূত্রে যে দুটো ভেক্টরকে আমরা যোগ করব সেই দুটি ভেক্টরই বা কেমন ভেক্টর সেটাও আমরা একটু দেখে নিই। দেখো, ত্রিভুজ সূত্রে ধরো আমরা এই এ একটি ভেক্টর, আরেকটি ভেক্টর ছিল ধরো বি একটি ভেক্টর, কি তাই তো? এই দুটি ভেক্টরকে আমরা যোগ করেছিলাম। এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সঙ্গে কত কোণ করেছিল দেখেছিলাম আগের ক্লাসে, না আলফা কোণ করেছিল, এটা আমরা কি দেখিয়েছিলাম। দেখো তো, লক্ষ্য করে দেখো তো, এ ভেক্টর এবং বি ভেক্টর এরা এমন ভেক্টর, এদের আদি বিন্দুগুলো বি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোনটা এটা, এ ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট কোনটা এটা, এই দুই পয়েন্ট কিন্তু এক জায়গায় কিন্তু নেই। অর্থাৎ আমরা আগে যে দুটো ভেক্টরকে আমরা যোগ করেছিলাম সেই দুটো ভেক্টরের আদি বিন্দু কিন্তু এক জায়গায় নেই। আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে এমন দুটো ভেক্টরকে যোগ করতে চাইছি সেই ভেক্টরগুলি আদি বিন্দু কিন্তু কি একটি বিন্দু, কি তাই তো? দেখো কি বলেছে সামান্তরিক সূত্র, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, ধরো এটা একটি সামান্তরিক, এই সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু কোনটা না, এইটা এটা সন্নিহিত বাহু, এইটা এটা সন্নিহিত বাহু, এইটা এটা সন্নিহিত বাহু, আর এইটা এটা সন্নিহিত বাহু, কি তাই তো? তো আমরা এই দুটো সন্নিহিত বাহুকে আমরা ধরছি। কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এই দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক সূচিত করে, কোন দুটো ভেক্টর দেখো, ধরো এ একটা ভেক্টর আর কি বি একটা ভেক্টর, এই ভেক্টর দুটো কেমন ভাবে আছে, ধরো এইভাবে আছে। এ একটা ভেক্টর, বি ভেক্টর, এরা পরস্পরের সঙ্গে আলফা কোণ করে আছে। দেখো এখানে দেখো এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে আলফা কোণ করে আছে এবং এদের আদি বিন্দুগুলো কিন্তু একই বিন্দু, কি তাই তো? সূচিত করে। তবে ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ ওই বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণটি ওই ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ কিন্তু কি নির্দেশ করবে, কি তাই তো? তার মানে অঙ্কিত কর্ণ কোনটা, ছেদ বিন্দু অঙ্কিত কর্ণ কোনটা, ওবি হচ্ছে অঙ্কিত কর্ণ। এই কর্ণটা এ ও বি ভেক্টরের লব্ধির মান সি ভেক্টর কিন্তু কি রিপ্রেজেন্ট করবে। তাহলে বোঝা গেল ত্রিভুজ সূত্রের ডেফিসিয়েন্সি ছিল এটাই, ত্রিভুজ সূত্রে আমরা এমন দুটো ভেক্টরকে যোগ করেছিলাম যে দুটো ভেক্টরের আদি বিন্দু আর অন্তিম বিন্দু কিন্তু কি এক ছিল না। কিন্তু সামান্তরিক সূত্রেও আমরা ওই দুটি ভেক্টরকে যোগ করছি যে দুটি ভেক্টরে কিন্তু কি না আদি বিন্দু কি এক। যদিও আমরা দেখব ত্রিভুজ সূত্রে যে ফলাফল পেয়েছিলাম সামান্তরিক সূত্রে সেই ফলাফলই পাবো, এবং এই কারণের জন্য আমরা বলতে পারবো যে ভেক্টরটিকে বি ভেক্টরটিকে তার এই ভেক্টরটিকে ঠিক শিফট কিন্তু করা যায়, ভেক্টরে কিন্তু কি এইরকম শিফটিং কিন্তু কি করা কিন্তু যায়। কেন না, সামান্তরিক সূত্রেও যে রেজাল্ট পাচ্ছি ত্রিভুজ সূত্রে কিন্তু একই রেজাল্ট পাচ্ছি। এই কারণের জন্য আমরা লাস্টে কনক্লুশন টানবো যে বি ভেক্টরকে এখানে নেওয়া যায়, এখানে নেওয়া কিন্তু কি একই ব্যাপার। কিন্তু সেটা বলতে পারছি কখন না, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের ফলাফলটা এক হয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা বলতে পারছি। যদি ফলাফল এক না হতো তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারতাম না যে এই বি ভেক্টরকে এখানে নেওয়া যায়, এখানে নেওয়া কিন্তু একই ব্যাপার, এই কথা কিন্তু কি বলতে পারতাম না।
কি তাই তো? তাহলে মোদ্দা কথা হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরকে যোগ করছি, যে ভেক্টর দুটির আদি বিন্দুগুলো একই বিন্দু। সামান্তরিক সূত্রটা কি বলছে না, যে ভেক্টর দুটিকে যোগ করব সেই ভেক্টর দুটিকে আমরা কি করব না কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দিয়ে কিন্তু কি রিপ্রেজেন্ট করব। দেখো এ ভেক্টরকে এই বাহু দিয়ে এবং বি ভেক্টরকে এই বাহু দিয়ে রিপ্রেজেন্ট করেছে, এরা সন্নিহিত দুটি বাহু, এবং স্মল এ ভেক্টরের মানটা কি না ও এ বাহুর সঙ্গে সমান হয়ে গেছে, এবং স্মল বি ভেক্টরের মানটা ওডি বাহুর সঙ্গে কি হয়ে গেছে না সমান কিন্তু কি হয়ে আছে। তাই আমরা কিন্তু কি রিপ্রেজেন্ট কিন্তু কি করতে পারছি। তাহলে কোন একটা সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দিয়ে দুটো ভেক্টরকে মানে ওদিকে রিপ্রেজেন্ট করলাম। ও এর অভিমুখ এ ভেক্টরের অভিমুখের সঙ্গে সমান, এবং ওডির অভিমুখ বি ভেক্টরের অভিমুখের সঙ্গে কিন্তু কি সমান কিন্তু হয়ে আছে, এবং এর মান ও এর দৈর্ঘ্যের সঙ্গে সমান, বি এর মান ওডির দৈর্ঘ্যের সঙ্গে কি সমান কিন্তু হয়ে আছে। তাহলে যদি সমান হয়ে থাকে, সামান্তরিক সূত্র বলছে ওই সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত, ছেদবিন্দু কোনটা, ইন্টারসেকশন পয়েন্ট কোনটা, এটা ছেদবিন্দু দিয়ে অঙ্কিত ডায়াগোনাল বা কর্ণটি কি করবে না ওই ভেক্টর দুটির কি না লব্ধিকে মানেও দিকে প্রকাশ করবে। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করে যদি আমরা সি ভেক্টর পাই, দ্যাট মিনস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা যোগ করে যদি আমরা সি ভেক্টর পাই, তাহলে সি ভেক্টরের অভিমুখটা কিন্তু এই ওবি দিক বরাবরই হবে, এবং সি ভেক্টরের মানটাও দেখা যাবে যে এই ওবি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কি হয়ে গেছে না সমান হয়ে গেছে। দ্যাট মিনস এই সামান্তরিক সূত্র অনুযায়ী এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু যদি সি ভেক্টর হয়, তাহলে সামান্তরিকের আমরা কি বলতে পারি না ও এ প্লাস ও ডি ইকুয়াল টু কত বলতে পারি না ও বি আমরা কিন্তু কি বলতে পারি। যদিও আমরা আলটিমেটলি দেখব এই সি ভেক্টরের মান এবং অভিমুখ আগের ত্রিভুজ সূত্রের সাহায্যেও ওই ত্রিভুজ সূত্রে কিন্তু এ ভেক্টর এবং বি ভেক্টরের আদি বিন্দুগুলো কিন্তু এক বিন্দু ছিল না, সেই না থাকা অবস্থাতেও এ ভেক্টর বি ভেক্টর যোগ করে যে ভেক্টরটা পেয়েছিলাম সেই ভেক্টরের মান এবং অভিমুখ যা হয়েছে, এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর ওই দুটি ভেক্টর যাদের আদিবিন্দু এক হয়ে আছে তাদেরকে যোগ করেও কিন্তু এর মান অভিমুখ কিন্তু কি এক হয়ে যাবে, এটা আমরা দেখব। আর এটা হচ্ছে বলেই আমরা বলতে পারি যে বি ভেক্টরকে এখানে নেওয়া যা এখানে নেওয়া তাই, অর্থাৎ বি ভেক্টরে কিন্তু শিফটিং কিন্তু কি পসিবল, কি তাই তো? যদি এই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের ফলাফলটা এক না হতো তাহলে কিন্তু বি ভেক্টরকে এখানে নেওয়া যা এখানে নেওয়া তাই, অর্থাৎ বি ভেক্টরের শিফটিং কিন্তু কি পসিবল, এটা কিন্তু আমরা বলতে পারতাম না, কি তাই তো? তাহলে চলো আমরা জ্যামিতিক পদ্ধতিতে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা জ্যামিতিক পদ্ধতিতে দেখে নিলাম যে দুটি এমন ভেক্টর যাদের আদি বিন্দুগুলো একই বিন্দু, এই রকম দুটি ভেক্টরকে যোগ করলে যে ভেক্টর যে লব্ধি ভেক্টর পাওয়া যাবে সেই লব্ধি ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কি দেখে ফেললাম। এবার আমরা চলে আসব সামান্তরিক সূত্রের সাহায্যে গাণিতিকভাবে প্রকাশে আমরা চলে আসব, অর্থাৎ এই সি ভেক্টরের মান এবং অভিমুখ আমরা সামান্তরিক সূত্রের সাহায্যে জ্যামিতিকভাবে বার করলাম, জিওমেট্রিক্যালি বার করলাম। এখন আমরা চলে আসবো কি না এটা গাণিতিকভাবে আমরা কি করে বার করতে পারি সেটাতে আমরা চলে আসবো। তাহলে গাণিতিক আলোচনাতে আমরা চলে আসি। দেখো এক্ষেত্রেও কিন্তু ওই আগের ছবিটাকে আমরা লিখেছি, দ্যাট মিনস এক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত হচ্ছে বলো না সি ভেক্টর হচ্ছে। দ্যাট মিনস এক্ষেত্রে ও এ ভেক্টর প্লাস ও ডি ভেক্টর ইকুয়াল টু কত না ও বি ভেক্টর আমরা কিন্তু কি বলতে পারছি, কি তাই তো? তো আমাদের উদ্দেশ্য কি এই সি ভেক্টরের মান এবং অভিমুখ বার করা। আর এই বার করার জন্য আমরা কি করলাম না এই বার করার জন্য আমরা ও এ বাহুকে একটু এক্সটেন্ড করে দিলাম, বর্ধিত করলাম, কত অবধি না কিছুটা বর্ধিত করলাম, এবং বি পয়েন্ট থেকে ওই বর্ধিতাংশের উপর আমরা একটা কি টানলাম একটা লম্ব টানলাম, সেটা লম্বটা কত না বিই লম্ব কিন্তু আমরা টানলাম, কি তাই তো? তাহলে যেহেতু এটা লম্ব টেনেছি তাহলে এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল না 90 ডিগ্রি কিন্তু কি হয়ে যাচ্ছে, কি তাই তো? তাহলে তোমরা বলো যে যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এখানে দুখানা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, ঠিক ত্রিভুজ সূত্রের মতনই ক্যালকুলেশন। কি কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে ও বি ই এবং আরেকটা কি এ বি ই সমকোণী ত্রিভুজ। ও বিই এবং এ বিই এটা কিন্তু কি সমকোণী ত্রিভুজ।
কি তাই তো? এবং এই এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে কত আলফা কোণ করেছে। এখানে একটা জিনিস দেখো, লক্ষ্য করে দেখো, এ ভেক্টর এবং বি ভেক্টর এরা পরস্পরের সঙ্গে যে আলফা কোণ করেছে, এই কোণটাকে আমরা এখানে দেখিয়েছি আলফা কোণ করেছে। কি তাই তো? কিন্তু আমরা জানি যে এ ভেক্টর এবং বি ভেক্টরকে আমরা সামান্তরিক দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এবং সামান্তরিকের ধর্ম বলতে কি আমরা দেখেছি যে সামান্তরিক এমন এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পরের সঙ্গে কি সমান্তরাল। তার মানে এটা আর এটা যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও কত হবে? আলফাই হবে। সেই কারণের জন্য আমরা বলতে পারি এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা। তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার এখানে আপনি তো দুটো সমান্তরাল বলে এখানে আলফা লিখলেন, কিন্তু এটাকে বি ভেক্টর বলছেন বলে এটাকেও আপনি বি ভেক্টর কেন বলছেন? কারণ দেখো, শুধু যে সমস্ত চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তারাই শুধু সামান্তরিক কিন্তু নয়, সমান এবং সমান্তরাল। তার মানে এর দৈর্ঘ্যও যা, এর দৈর্ঘ্য কিন্তু কি তাই হবে। তাহলে এর দৈর্ঘ্য মানে স্মল বি বাহুর স্মল বি ভেক্টরের মান। তার মানে এই মানটা যদি এই মানের সঙ্গে সমান হয়, তার মানে এই মানটাকেও, এই বাহুর দৈর্ঘ্যটাকে আমরা কি স্মল বি ভেক্টরের মানের সঙ্গে কি মান বলতে পারি। এবং এর অভিমুখ আর এর অভিমুখ কি একই দিকে আছে, তাহলে এই অভিমুখ দুটো যেহেতু একই দিকে আছে, আরো সাইনটাও কি একই দিকে দিয়েছি, এবং এরা যেহেতু সামান্তরিকের প্রপার্টি অনুযায়ী যেহেতু সমান্তরাল, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটাকে কিন্তু কি আলফা কিন্তু কি বলতেই পারি। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম ও বিই এবং এ বিই এর দুটো কি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ধারণা থেকে ও বিই এই সমকোণী ত্রিভুজ এবং ও এ বিই এই সমকোণী ত্রিভুজ, এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমরা দুটো কনক্লুশন পেতে পারি। কি কি কনক্লুশন পেতে পারি বলো? হ্যাঁ, এখানে দেখো ও বিই এই ত্রিভুজ থেকে, এই সমকোণী ত্রিভুজ থেকে কি লিখতে পারি? এই সমকোণী ত্রিভুজ থেকে লিখতে পারি ও বি স্কোয়ার ইকুয়াল টু কত না ও ই স্কোয়ার প্লাস কত বলতে পারি না বিই স্কোয়ার আমরা কিন্তু কি বলতে পারি ও বি স্কোয়ার ইকুয়াল টু ও ই স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার বলতে পারি। দেখো এখান থেকে আমরা আর কি বলতে পারি? ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে কত বলতে পারি বলো? ও এ প্লাস কত এ ই তার কি হোল স্কোয়ার বলতে পারি, প্লাস কত বি স্কোয়ার বলতে পারি। দেখো এটাকে আমরা এইভাবে লিখলাম ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই প্লাস এ ই স্কোয়ার প্লাস বি ই স্কোয়ার, এটা আমরা কিন্তু কি বলতে পারি। কি তাই তো? তাহলে এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখি ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ ই, এইটাকে আমরা কি লিখতে পারি না এ বি ইন্টু এ ই বাই এ বি, এই ফর্মে লিখতে পারি, প্লাস এ ই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, এটা যেমন আছে আমরা কি তেমন লিখতে পারি। প্রশ্ন করতেই পারো যে স্যার এখানে এইটাকে আপনি এ বি ইন্টু এই বাই এ বি লিখলেন কেন? এর কারণ হচ্ছে, কারণ এর মান দেখো, ও এর মান আমাদের জানা আছে, এ বির মান আমাদের জানা আছে, কিন্তু এর মান কিন্তু আমাদের জানা নেই। তাহলে যেগুলো জানা আছে সেগুলো একটু মানে নিচে আগে একটু নোট ডাউন আমরা করে নিই। ও এ মান কত? এর মানের সঙ্গে সমান। এ বি এর মান কত বলো? বি এর মানের সঙ্গে সমান। আর ও বি এর মান কত বলো? সি এর মানের সঙ্গে কিন্তু কি সমান, সি ভেক্টরের মানের সঙ্গে কি সমান। আচ্ছা, এ বি এটা সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আমরা কি লিখতে পারি? এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা কি লম্ব, এটা কি ভূমি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি অতিভুজের স্কোয়ার। তার মানে হিসেব মতো এ বি স্কোয়ার ইকুয়াল টু কত বলতে পারি বলো? এ ই স্কোয়ার প্লাস কত বলতে পারি না বিই স্কোয়ার বলতে পারি। এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার বলতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা এ বি স্কোয়ার বসিয়ে দিতেই পারি। এক্ষেত্রে বসিয়ে দিলে কেমন দাঁড়াবে? বসিয়ে দিলে দাঁড়াবে ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ বি ইন্টু এ ই বাই এ বি, এটা যেমন আছে তেমন লিখলাম,
প্লাস কত না এবি স্কোয়ারটাকে এখানে বসিয়ে দিলাম, কি তাই তো? আবার দেখো এটা সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আরও একটা কনক্লুশন আমরা টানতে পারি। এই সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আরও একটা কনক্লুশন কি টানতে পারি না, টানতে পারি এই বাই কত এই বাই এবি, এই বাই এবি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে আমরা কত বলতে পারি কস আলফা বলতে পারি, কি তাই তো? ভূমি বাই অতিভুজ এই বাই এবি মানে কত কস আলফা বলতে পারি। তার মানে এই টার্মটার জায়গায় আমরা কি লিখতে পারি কস আলফা লিখতে পারি। তার মানে হিসেব মতো কত না ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এবি ইন্টু এই বাই এবি, এটা মানে কত কস আলফা প্লাস কত এবি স্কোয়ার, কি লিখতে পারি? তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এবি ইন্টু কস আলফা প্লাস কত না এবি স্কোয়ার। এবার আমরা এখান থেকে দেখে দেখে কোন ভেক্টরের কি মান সেগুলো আমরা কি বসাই। দেখো বসাচ্ছি আমরা। আচ্ছা বলতো ওবি মানে কত? ওবি মানে বলেছি সি, মানে সি স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে কত বলেছি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এবি মানে হচ্ছে স্মল বি কস কত আলফা প্লাস এবি স্কোয়ার মানে কত বি স্কোয়ার। দেখো আমরা কত পেয়ে গেলাম না সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এবি কস আলফা প্লাস কি বি স্কোয়ার আমরা কি পেয়ে গেলাম। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2 এবি কস আলফা প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। আমার উদ্দেশ্য কি ছিল? এই রেজাল্টেন্ট ভেক্টর সি ভেক্টরের মানটাকে বার করাটাই আমার মেন উদ্দেশ্য ছিল। তাহলে আমরা লিখে ফেলি এবার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এবি কস আলফা। তাহলে সি ইকুয়াল টু কত না এ স্কোয়ার বি স্কোয়ার 2 এবি কস আলফা হোল টু দি পাওয়ার কত হাফ। তাহলে দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করে যে সি ভেক্টর পেয়েছি সেই সি ভেক্টরের মানকে আমরা গাণিতিকভাবে কিন্তু কি বার করে কিন্তু ফেললাম, কি তাই তো? এবার আমরা চলে আসবো যে সি ভেক্টরের দিক আমরা কি করে বার করব। আচ্ছা বলো সি ভেক্টরের দিক বার করার ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্রে যেভাবে দিক বার করেছিলাম গাণিতিকভাবে সেই পদ্ধতিটা কি অবলম্বন করব। দেখো সি ভেক্টর দেখিয়েছি এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে না থিটা অ্যাঙ্গেল করেছে। সি ভেক্টরটা কি করেছে না এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে এ ভেক্টর কোন দিকে আছে এটা তো আমাদের জানা আছে। তাহলে এ ভেক্টর যদি কোন দিকে থাকে এটা আমাদের যদি জানা থাকে, আর সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে যে থিটা অ্যাঙ্গেল করেছে সেটা যদি থিটাকে যদি জানা থাকে তাহলে অনায়াসে আমরা কি বার করে ফেলতে পারবো না ট্যান থিটাকে বার করে ফেলতে পারবো। সেই থিটাকে যদি বার করে ফেলতে পারি তাহলে আমরা অনায়াসে সি ভেক্টর কোন দিকে আছে কি বুঝে ফেলতে পারবো, কারণ সি ভেক্টর এ ভেক্টরের সঙ্গে কি করেছে না থিটা অ্যাঙ্গেল করেছে, আর এ ভেক্টরের অভিমুখটা আমাদের কাছে কি জানা আছে। তাহলে এটা করার সময় আমরা কি করব না থিটাকে বার করার জন্য আমরা ট্যান থিটাকে নিয়ে আসছি। তোমরা অন্যভাবেও করতে পারো, তবে ট্যান থিটা দিয়ে করলে সুবিধা হবে। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? ট্যান থিটা মানে এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে এই বড় ট্রায়াঙ্গেলটাতে লম্ব বাই ভূমি, তার মানে কত বলতে পারি না বিই বাই কত বলতে পারি না ও ই বলতে পারি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু বিই বাই ও এর জায়গায় আমরা কত বলতে পারি বলো ও এ প্লাস কত না এ ই বলতে পারি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কি বলতে পারি ট্যান থিটা ইকুয়াল টু বি। দেখো বির মান কিন্তু আমাদের জানা নেই, তাহলে জানা নেই মানে এটা একটা অজানা টার্ম, তাহলে এই অজানা টার্মকে আমাকে জানা টার্মে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে কিভাবে কনভার্ট করছি লক্ষ্য করে দেখো। বিটাকে আমরা লিখছি এ বি ইন্টু বিই বাই এ বি। ঠিক একইভাবে ও এর মান তো আমাদের জানা আছে, ও ভেক্টর ও এ মানে হচ্ছে এ ভেক্টরের মান প্লাস এ দেখো এর মানটাও কিন্তু আমাদের জানা নেই। দেখো এর মান আমাদের জানা না থাকলেও আমরা এই বাই এ বি মানে কস আলফা এটা আমরা জানি, তা সেই কারণের জন্য আমরা কি করব এইটাকে আমরা ভাঙছি এ বি ইন্টু এ ই বাই এ বি ফর্মে ভাঙছি, কি তাই তো? ভাঙলাম। তাহলে বলো এখানে
ট্যান থিটা ইকুয়াল টু এবির জায়গায় কত বসাচ্ছি, এবি মানে হচ্ছে স্মল বি, তাহলে স্মল বি হয়ে গেল। আচ্ছা বি বাই এবি এই টার্মটা কি লিখতে পারি, বিই, বি হচ্ছে এটা আর এবি হচ্ছে এটা, তার মানে এখান থেকে আমরা এখান থেকে আর একটা কনক্লুশন আসতে পারি, বিই বাই এবি, এই কনক্লুশনও আসতে পারি। বি মানে হচ্ছে লম্ব আর এবি মানে হচ্ছে কি না অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমরা কত বলতে পারি না সাইন আলফা আমরা কি বলতে পারি, তাই তো। তাহলে এটার জায়গাতে আমরা কত লিখতে পারি না বি সাইন আলফা আমরা কি বলতে পারি, বাই ওএ, ওএ মানে কত, ওএ মানে বুঝতে পারছো এ ভেক্টরের মান এ প্লাস এবি, এবি মানে কত বলো বি ভেক্টরের মান, এই বাই এবি এটা তো আগেই বার করে রেখেছি কস আলফা, এটার জায়গায় কি কস আলফা বলতে পারি। তাহলে থিটা ইকুয়াল টু কত না ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা আমরা কি বলতে পারি, কি তাই তো। তাহলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করে, কিন্তু এই দুটো ভেক্টরের কি ছিল না আদি বিন্দুগুলো একটি বিন্দু ছিল, এই দুটো ভেক্টরকে যোগ করে যে সি ভেক্টরটা পেলাম সেই সি ভেক্টরের মানটা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা হোল টু দি পাওয়ার হাফ, এবং ডাইরেকশনটা পেলাম থিটা ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা প্রিভিয়াস ক্লাস যদি ফলো করে থাকো তাহলে তোমরা দেখবে ওখানেও আমরা ত্রিভুজ সূত্রের সাহায্যে যখন এই একই এ ভেক্টর বি ভেক্টরকে যোগ করেছিলাম, কিন্তু ওই দুই ভেক্টর কিন্তু আদি বিন্দুগুলো একটি বিন্দু ছিল না, অর্থাৎ আদি বিন্দুগুলো আলাদা আলাদা বিন্দু ছিল। ওই দুটো ভেক্টরকে যোগ করেও যে সি ভেক্টরটা পেয়েছিলাম সেই সি ভেক্টরের মানও পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা হোল টু দি পাওয়ার হাফ, এবং থিটার মানটাও পেয়েছিলাম একই রকম ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফাই পেয়েছিলাম। তাহলে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের রেজাল্ট যেহেতু এক হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা বলতে পারি যে বি ভেক্টরকে এখানে নেওয়া যা এখানে নেওয়া তাই, অর্থাৎ বি ভেক্টরের শিফটিং কিন্তু কি পসিবল। ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের ফলাফল যদি এক না হতো তাহলে কিন্তু আমরা কখনোই বলতে পারতাম না এই বি ভেক্টরের শিফটিং কিন্তু পসিবল, এই কথা কিন্তু আমরা কি বলতে পারতাম না। তাহলে সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কি করলাম না দুটি ভেক্টর, যে দুটো ভেক্টরের আদি বিন্দু একই বিন্দু, এইরকম দুটি ভেক্টরকে আমরা কি যোগ করলাম, কি তাই তো। এবার চলে আসবো সামান্তরিক সূত্রের কয়েকটি বিশেষ ক্ষেত্র। দেখো ক্ষেত্রগুলোতে চলে আসি। বলছে ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্রে প্রথম হচ্ছে মূল ভেক্টর দুটি সমমুখী। সমমুখী মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা ছিল। এ ভেক্টর আর বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত ছিল, আলফা ছিল। তাহলে দুটো ভেক্টর যদি একই দিকে মুখ করে থাকে তাহলে বি ভেক্টর এদিকেই মুখ করে থাকবে, তাহলে এ ভেক্টর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, তখন আলফার ভ্যালু তখন কত হয়ে যাবে না 0 ডিগ্রি হয়ে যাবে। কখন, যখন এটা কি হয়ে যাবে না সমমুখী হয়ে যাবে, সমমুখী হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা শিখেছি, আমরা এইমাত্র শিখেছিলাম সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, এটা আমরা শিখেছিলাম। আর একটা কি শিখেছিলাম বলো না থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা শিখেছিলাম। তাহলে আমি বসাই, আলফার জায়গায় আমরা 0 বসাই, 0 বসালে কি পাচ্ছি বলো না সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা জানো কস 0 ভ্যালু কত 1, তাহলে 2ab, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার কি হোল স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু কত এ প্লাস বি, কি তাই তো। তাহলে দুটো ভেক্টর যখন সমমুখী হয়ে যাচ্ছে তখন এটি গুরুত্বপূর্ণ কনক্লুশনে ফিরছি। কি কনক্লুশন না দুটি ভেক্টর যখন সমমুখী হয়ে যাচ্ছে তখন ওই ভেক্টর দুটির যোগের লব্ধির মানটা ওই ভেক্টর দুটি নিজেদের যে মান আছে সেই মানের সাধারণ বীজগাণিতিক যোগফলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে না। আগে সি এর ভ্যালুটা কত হচ্ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তার হোল টু দি পাওয়ার কত হাফ হচ্ছিল, কিন্তু এখানে দেখো সি এর ভ্যালুটা কত যাচ্ছে জাস্ট এ এর সঙ্গে বি কে সাধারণ বীজগাণিতিক পদ্ধতি যোগ করলে যেমন পাবো তেমনই কিন্তু আমরা কি পাচ্ছি। আরও একটা গুরুত্বপূর্ণ কনক্লুশনে চলে আসছি। কি কনক্লুশনে চলে আসছি, দেখো এখানে কস আলফা বসেছে, তাই এর জায়গায় আমরা কত বসতে পেরেছি বলো 1 বসাতে পেরেছি, কি তাই তো। আচ্ছা সি এর যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করতাম তাহলে কেমন ভ্যালু বেরোতো, তাহলে সি ম্যাক্স যদি বার করতাম, সি ম্যাক্সের স্কোয়ার যদি বার করতাম তাহলে কি হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
কস আলফা, এই গোটাটার ম্যাক্স ভ্যালু বার করতে হতো। তাহলে আমরা দেখো যদি সি ভেক্টরের যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করতে চাই তাহলে আমরা কি লিখছি না সি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা ম্যাক্স, কি তাই তো? তার মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গেলে এটাকে কি ম্যাক্সিমাম হতে হবে, তাহলে এটাকে যদি ম্যাক্সিমাম হতে হয় এ এর ভ্যালু নির্দিষ্ট, বি এর ভ্যালু নির্দিষ্ট, তাহলে এ বির ভ্যালু অনির্দিষ্ট, সুতরাং কস আলফার যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু বার করি তাহলে কি সি এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যাবো। এখন তোমরা জানো কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত, কসের ম্যাক্সিমাম ভ্যালু +1 হয়, তাহলে +1 যদি বসিয়ে দিই তাহলে সি ম্যাক্স তার স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কস আলফার ম্যাক্সিমাম ভ্যালু, কসের ম্যাক্সিমাম ভ্যালু কত 1, তার মানে সি ম্যাক্স তার স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি তার কি হোল স্কোয়ার, তাহলে সি ম্যাক্স ইকুয়াল টু কত এ প্লাস বি, কি তাই তো? দেখো তো এখানেও এ প্লাস বি বেরিয়েছে, এখানেও এ প্লাস বি বেরিয়েছে, তার মানে দুটি ভেক্টরের যোগের সর্বোচ্চ মানই হচ্ছে কি এ প্লাস বি, মানে দুটি ভেক্টরের যোগের সর্বোচ্চ মান হচ্ছে ওই দুটি ভেক্টরের জাস্ট স্কেলারগুলোর যোগফলের সঙ্গে কি সমান। দুটি ভেক্টর যদি এ আর বি ভেক্টর হয় এই দুটি ভেক্টরের যোগের সর্বোচ্চ মান ম্যাক্সিমাম ভ্যালু, ভেক্টর যোগের সর্বোচ্চ মান সেটা কি হবে ওদের যে স্কেলার মান সেই স্কেলার মানগুলোর কি সাধারণ যোগফলের সঙ্গে কি সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা দুটো সিদ্ধান্ত পেলাম। দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে সর্বোচ্চ মান আমরা কখন পাবো না, দুটি ভেক্টরের যোগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান পাবো যখন ওরা কি হয়ে যাবে না সমমুখী হয়ে যাবে, কি তাই তো? আবার উল্টে এরমভাবে প্রশ্ন করতে পারে, দেখাও যে দুটি ভেক্টর সমমুখী হলে উহাদের দুটি সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে সর্বোচ্চ মান পাওয়া যায়। তোমাকে দুভাবেই কিন্তু কি প্রশ্ন দিতে পারে, কি তাই তো? অর্থাৎ দুটো ভেক্টর সমমুখী হলে উহাদের যোগের কি সর্বোচ্চ মান পাবো, বা আমরা উল্টে বলতে পারি দুটি ভেক্টরের যোগের সর্বোচ্চ মান পেতে গেলে ভেক্টর দুটিকে পরস্পরের সঙ্গে কি সমমুখী কিন্তু কি হতে হবে। আর এর মানটা সর্বোচ্চ মানটা কত হবে না ওদের ওই ভেক্টর দুটোর জাস্ট স্কেলারের যে মান সেই স্কেলারের মানগুলোর যোগফলের সঙ্গে কি হয়ে যেতে কি হবে না সমান কিন্তু কি হয়ে যাবে, কি তাই তো? সেকেন্ড কেসে আমরা চলে আসি। ভেক্টর যোগের কয়েকটি বিশেষ ক্ষেত্রের মধ্যে 2 নম্বর কেস, মূল ভেক্টর দুটি পরস্পরের কি না বিপরীত অভিমুখী। তার মানে কি বিপরীত অভিমুখী মানে কি আলফার ভ্যালু কত 180 ডিগ্রি। তার মানে এ ভেক্টর ধরো এরকম আছে আর বি ভেক্টর এরম না থেকে ধরো এরকম আছে, এদের মধ্যে পরস্পরের অ্যাঙ্গেল কত আলফা ইকুয়াল টু কত 180 ডিগ্রি, কি তাই তো বলতে পারি আমরা। তাহলে আমরা কি ফর্মুলা শিখেছি বলো, আমরা শিখেছি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, और c इक्वल टू ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस 2ab cos আলফা হোল টু দি পাওয়ার কত হাফ। আর কি শিখেছি থিটা ইকুয়াল টু শিখেছি tan ইনভার্স কত না b sin আলফা বাই a প্লাস b cos আলফা, এগুলো আমরা আগেই শিখেছিলাম সামান্তরিক সূত্রের ক্ষেত্রে। তাহলে আলফার ভ্যালু আমরা 180 বসাই, তখন c এর ভ্যালু কেমন আসছে আমরা একটু লক্ষ্য করব। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কেমন যাচ্ছে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত 180 ডিগ্রি, কস 180 ভ্যালু কত -1, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কত -1, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত 2ab, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু কত এ মাইনাস বি। তাহলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পেলাম, কি সিদ্ধান্ত পেলাম না দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত অভিমুখী হয় উহাদের যোগের লব্ধিটা ওই ভেক্টর দুটির যে নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ স্কেলার মান সেই স্কেলার মানগুলো জাস্ট বিয়োগফলের সঙ্গে কি সমান হয়ে যাচ্ছে, কি তাই তো? আচ্ছা বলো এখানে আর একটা কনক্লুশন পেতে পারি, কিরম কনক্লুশন পেতে পারি লক্ষ্য করে দেখো। ধরো আমরা চাইছি সি এর মিনিমাম ভ্যালু বার করবো, তার মানে সি মিন তার স্কোয়ার ইকুয়াল টু কত বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা তার কি মিন ভ্যালু, কি তাই তো? তার মানে এটাকে মিনিমাম হতে গেলে গোটা টার্মটা কি মিনিমাম হতে হবে। এখন এ বি এর তো ভ্যালু তো কনস্ট্যান্ট, সুতরাং এটাকে তো আমরা বাড়ানো কমানো করতে পারবো না, একমাত্র বাড়া কমা কে করতে পারে কস আলফা করতে পারে। কসের সর্বনিম্ন মান কত হয় তোমরা জানো -1,
তাহলে সি মিন ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কত -1। দেখো এখানেও সি মিন তার স্কোয়ার ইকুয়াল টু কত যাচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার, সি মিন ইকুয়াল টু কত যাচ্ছে জাস্ট a মাইনাস বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি দুটি ভেক্টরের, দেখো এখানেও a মাইনাস বি বেরিয়েছে, এখানেও a মাইনাস বি বেরিয়েছে, তার মানে দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত অভিমুখী হয় সেই ভেক্টর দুটির যোগের লব্ধি কি হবে না সর্বনিম্ন হবে। আগেরটা কি পেলাম, দুটি ভেক্টর যদি সমমুখী হয় সেই ভেক্টর দুটির যোগের লব্ধি কি হবে না সর্বোচ্চ হবে। দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত অভিমুখী হয় সেক্ষেত্রে ভেক্টর দুটির যোগের লব্ধি কি হবে সর্বনিম্ন হবে। তাহলে এখানেও কিন্তু দুভাবে প্রশ্ন হতে পারে যে দেখাও যে দুটি ভেক্টর পরস্পরের বিপরীত অভিমুখী হলে উহাদের যোগের লব্ধি সর্বনিম্ন হবে, বা উল্টে প্রশ্ন করতে পারে যে দুটি ভেক্টর যোগের লব্ধি যদি সর্বনিম্ন হয় তাহলে দেখাও যে ওরা পরস্পরে কি বিপরীত ভেক্টর বা বিপরীত অভিমুখে আছে, সরি বিপরীত ভেক্টর না বিপরীত অভিমুখে আছে দেখাও, কি তাই তো। তাহলে আমরা এইভাবে কিন্তু কি দেখাতে পারবো, কি তাই তো। আচ্ছা বলো তো, মূল ভেক্টর দুটি সমান ও বিপরীতমুখী এবং তারা পরস্পরের সমান ও বিপরীতমুখী। আগেরটা কি ছিল বিপরীতমুখী, এখনটা ছিল সমান ও বিপরীতমুখী, তাহলে তাদের ভেক্টরের লব্ধি কেমন হবে। জাস্ট এই মাত্র পেলাম, দেখো সি এর ভ্যালু কত পেলাম বলো a মাইনাস বি, তাহলে যদি সমান হয়ে যায় তাহলে সি ইকুয়াল টু কত হবে a মাইনাস এ ইকুয়াল টু কত 0 হয়ে যাবে, কি তাই তো। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আমরা কি দুটি ভেক্টর যদি সমান এবং বিপরীতমুখী হয় তাহলে উহাদের যোগের লব্ধি কত যাবে 0 কিন্তু কি হয়ে যাবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে যোগের লব্ধির মানগুলো কিন্তু বার করলাম, কি তাই তো। অভিমুখগুলো বার করার সময় তো আমরা ঠিক একই প্রসেস অবলম্বন করব, কি না থিটা ইকুয়াল টু কত না ট্যান ইনভার্স কত না বি সাইন আলফা, তার মানে সাইন কত ডিগ্রি, সাইন এখানে কত 180 আছে, সাইন 180 ডিগ্রি বাই এ প্লাস বি কস 180 ডিগ্রি, কি তাই তো। তাহলে এখানে আমরা বি সাইন 180 বসাবো বাই কত এ প্লাস বি কস কত 180 বসাবো। এক্ষেত্রে আমরা কত পেয়ে যাব না থিটার ভ্যালু কিন্তু কি পেয়ে যাব। ঠিক আগেরটা তো যখন সমমুখী হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু আমরা একই জিনিস বসতাম, থিটা ইকুয়াল টু কত বসতাম বলো ট্যান ইনভার্স কত না বি সাইন এখানে কত হতো বলো 0 ডিগ্রি বাই এ প্লাস বি কস কত ডিগ্রি না 0 ডিগ্রি। এইটাকেও ক্যালকুলেশন করে আমরা কি থিটার ভ্যালু কিন্তু কি বার করে ফেলতে পারতাম। তো থিটার ভ্যালুগুলো বার করলে কি সুবিধা হবে না ওই ভেক্টরগুলো যে সি যে ভেক্টরগুলো পাচ্ছি, লব্ধি যে ভেক্টরগুলো পাচ্ছি বা সি ম্যাক্স বা সি মিন যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু কি অভিমুখ আমরা কিন্তু কি জানতে পারবো। এবার চলে আসবো আমরা মূল ভেক্টর দুটি যদি পরস্পরের সঙ্গে সমকোণে থাকে। সমকোণে মানে কিরকম ধরনের বলো, ধরো এটা একটা এ ভেক্টর, এটা ধরো কত ভেক্টর বি ভেক্টর, এরা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে বলো 90 ডিগ্রি কোণ করেছে, কি তাই তো। তাহলে সমকোণে আছে, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল বলো, ফর্মুলাটা একটু লিখে নিই আগে। ছিল হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, আর কি ছিল না থিটা ইকুয়াল টু ছিল ট্যান ইনভার্স কত না বি সাইন আলফা বাই কত এ প্লাস বি কস আলফা, কি তাই তো। তাহলে এখানে আমরা আলফার জায়গায় কত বসাচ্ছি না 90 ডিগ্রি বসাবো। তাহলে যদি বসিয়ে দিই তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে cos 90 ভ্যালু কত 0, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার কত হাফ হয়ে যাবে। থিটার ভ্যালুকে বার করার জন্য আমরা থিটা জায়গায় কি কত বসাবো ট্যান ইনভার্স বি সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি বাই এ প্লাস বি কস কত ডিগ্রি 90 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে কি বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা এই ক্লাসে কি করলাম না সামান্তরিক সূত্র জানলাম, সামান্তরিক সূত্রের সাহায্যে দুটি ভেক্টরের যোগ করা শিখলাম, তার গাণিতিক আলোচনা শিখলাম, কয়েকটি বিশেষ ক্ষেত্রেও কিন্তু কি শিখে ফেললাম। পদার্থবিদ্যা বিভাগের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে।